মনে পড়বে না কেন? ছাত্র জীবনের আসলে অনেক কথাই আছে আমাদের। আসলে সেই দিনটা আর কখনো চাইলেই ফিরে পাবো না। সেটাই। এই যে ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি, বন্ধুদের সাথে সবাই বিভিন্ন ধরনের পার্টি, বিভিন্ন ধরনের আনন্দ, শত বেদনার মধ্য দিয়েও একটা কি বলবো, একটা তোদের পাইলে যেন মনে হতো যে লাইফটাকে নতুন করে পেলাম, লাইফটাকে নতুন করে এনজয় করছি, এরকম একটা অবস্থা। তারপরে ভাইবার যে শেষের দিন সবকে মনে করতো সমস্যা নেই। ভাইবা বোর্ডের মানে ভাইবা দিলাম আমরা যে মাস্টার্সে, ভাইবা বোর্ডের যে শেষের দিন যে বিকেলটা ছিল, একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা বলা যায় বা বৃষ্টি ভেজা একটা বিকেল বলা যায়, তোদের পেয়ে বা তোদেরকে সবাই একসাথে আমরা সবাই একসাথে হতে পেরে কি যে ভালোটাই না লাগছিল। তো মনে আছে ওই দিনের কথাটা? হ্যাঁ, মনে পড়ে। সেই আসলে মাস্টার্সের ছোটবেলার জীবনের কথা। মাস্টার্স আর কত বছর বয়সে করছি। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ তো মাস্টার্স করতে আসলে অনেক বয়স পেরিয়ে যায়। তবে এখন তোর তখন দাড়ি ছিল না, আমার মনে আছে আমার, তাই না? তখন দাড়ি ছিল না, এখন দাড়ি হয়েছে, এখন অনেক বড় হয়েছিস, এখন একটা পার্সোনালিটি ভাব হচ্ছে। তবে সেদিনে মনে হয় যে আমাদের আসলে কোনো ব্যক্তিগত পার্সোনালিটি বলতে কিছু ছিল না। মনে হয়েছিল আমরা কৈশোর বয়সে চলে গেছি। দেন খুব মজা করেছিলাম। মাঝখানে একটু না বললেই নাই, কিন্তু কবি শাহিনের পারপাস, সেও কিন্তু যে খুব বেশি ইয়ে ছিল, তার চুলগুলো অনেক স্টাইলিশ ছিল ওই সময়, তার মোচের একটা আলাদা স্টাইল ছিল, তার যে চলার একটা আলাদা স্টাইল ছিল। ও কিন্তু অলওয়েজ পারফেক্ট। যদিও আমার দাড়ির প্রসঙ্গটা আনলো, কিন্তু ও কিন্তু অলওয়েজ পারফেক্ট এবং অল টাইম ক্লিন করে রাখে। ওটাও কিন্তু একটু বড় হয়েছে। ও আচ্ছা, আমার দাড়িটা বড় হয়েছে না? না, বয়স যেহেতু বাড়ছে আমরা তো আসলে যেতেই হবে। সেই সময়ের কথা। তো আমরা দেখি একটা ভিডিও থেকে ঘুরে আসি, দেখি সেই অতীতের কথাগুলো কেমন মনে পড়ছে। হ্যাঁ, আসলে খুবই একটা আনন্দের মুহূর্ত ছিল ওই সময়। চলো তাই। ওকে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে সবাই চলে এসেছি মাস্টার্সের ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের কিছু স্টুডেন্ট। আমরা বোটানিক্যাল গার্ডেনে, যেখানে আমরা পরিচিত হব প্রকৃতির সাথে এবং আমাদের বন্ধু বান্ধবের সাথে। আমরা ততক্ষণে চলে যাচ্ছি মাহমুদুল হাসানের কাছে, যিনি আমাদের কলেজে লাভার বয় নামে পরিচিত। সত্যিকার অর্থে সত্যি কথাই উনি কিন্তু কখনো কোনো প্রেম করেননি, তবে একজনের চেবায় পড়ে ফেসে গেছে ম্যাডামের কাছে। আমরা চলে যাচ্ছি তার মুখ থেকে ঘটনাটাই কি হয়েছিল। আমি ফাইসা গেছি মামা, ফাইসা গেছি মাইন করেছি পায়ে। আপনি কেন কিভাবে লাভার বয় হিসাবে পরিচিত? আপনি তো প্রেম করেননি, বাট তারপরেও কেন পরিচিত লাভার বয় হিসাবে? আমি এটা পরিচিত হচ্ছি, আমি অন্য একজনের লাভারকে নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ম্যাডাম মানে ভুল বুঝে বুঝতে পারে যে এটা তারই গার্লফ্রেন্ড। আচ্ছা আচ্ছা তখন সেটা দেখে আমাকে ভুল বুঝে বলে ফেলছে লাভার বয়, কিন্তু মূলত আমি লাভার বয় নয়। আচ্ছা। লাভার বয় হচ্ছে সে। আমরা সেদিন আসলে মজার ব্যাপার হলো যে আমাদের কোনো বান্ধবীর সাথে আমরা গল্প করছিলাম ডিপার্টমেন্টে, আর ম্যাডাম আসতেছিল, আর গল্পটা সেই করছিল, যদিও আমি ভিতরে ঢুকেছিলাম, কিন্তু সেই তখন থেকেই বাংলা কলেজে লাভার বয় হিসাবে পরিচিত ছিল ফার্স্ট টাইম থেকে। আচ্ছা, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি স্বরচিত কুষ্টিয়ার, যিনি লালন সঙ্গীতের এলাকায় মেহেরপুর। আচ্ছা, ইনি হচ্ছে দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন আমাদেরই বন্ধু, মাস্টার্স ফাইনাল ইয়ারের। একসাথে যখন আমরা এখানে ক্লাস করি তখন তার সাথে পরিচিত। আসলে ব্যক্তি মানবতা হিসেবে সে অনেক ভালো একটা ছেলে, আর তার সাথে পরিচয় হয়েছিল আপনারা ইতিপূর্বে দেখেছেন কবি রফিক আজাদ। কবি রফিক আজাদ আমাদের ফ্রেন্ড ছিল তার সাথে। এখন দেলোয়ার, তুমি কি বলবা? এই যে এই একটা বোটানিক্যাল গার্ডেনে আসছো, এখানকার পরিবেশ কেমন লাগছে তোমার কাছে? আসলে এখানকার পরিবেশ অনেক ভালো লাগছে, এবং অনেক দিন পরে বলা যায় আর কি, দীর্ঘ পরীক্ষার শেষে যখন ভাইবাকে উদ্দেশ্য করে আমরা সবাই একসাথে বন্ধুরা মিলে ভাইবা শেষ করলাম, এবং ঘুরতে যাব বলে এই বৃষ্টি ভেজা বিকেলে আর কি বলা যায়, বা সন্ধ্যার আগ মুহূর্তে বোটানিক্যাল গার্ডেনে এসে সমস্ত বন্ধুদের একসাথে পেয়ে অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগার একটা মুহূর্ত যাচ্ছে আমাদের মধ্যে দিয়ে। ধন্যবাদ দেলোয়ার হোসেনকে। এই মুহূর্তে আমরা ডাকবো এমন একটা ব্যক্তির সাথে যাকে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসে, যার নাম আনোয়ার হোসেন। আচ্ছা, এনার সম্বন্ধে কিছু বলি। আমাদের বন্ধু মহলে যখন আমি বাংলা কলেজে রাজনীতি থাকা অবস্থায় রাজনীতিতে ঢুকি নেই, তখন অবস্থায় আসলে আপনারা জানেন যে রাজনীতি করতে হলে একটু মারামারি, একটু ধরাধরি না থাকলেই হয় না। সেইখানে বন্ধু বান্ধবদের নিয়ে যখন আমি এসেছিলাম,
তখন তিনি আমাকে বলেছিল যে তোমরা যাও, আমি আসছি। পরে মারামারি ক্যাম্পাসে যখন মারামারি শেষে আসলে আনোয়ারকে পাইনি, কারণ সেও যদি ক্লোজ ফ্রেন্ড, পরে দেখি শহীদ মিনারে মেয়েদের সাথে গল্প করছে। এই বিষয়টা ব্যাপারে আনোয়ার তুমি কিছু বলো। আসলে এটা পুরোটাই বানানো কথা, এটা কিছুটা কিঞ্চিত সত্য আছে। তার বলে এটা নয় যে আমি মেয়েদের সাথে আড্ডা মারছিলাম, তাদের কাজে আমি যাইনি তা নয়। আসলে কাজটা আগেই সেরে এসেছিলাম, তাদের অনেক আগে কাজটা সেরে আসছিলাম আমি, এবং এসে মেয়েদের সাথে বলছিলাম, তাদেরকে উজ্জীবিত করছিলাম সেই বিষয়ে। আনোয়ার হোসেন এমন একটি ছেলে, সে বিষয়ে আরেকটু বলবো, কিন্তু তার মধ্যে থেকে আমরা ঘুরে আসবো কি আসবো না এই ব্যাপারটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। সে অবশ্য আমাদের কিছু কিছু বান্ধবীরা যেহেতু মাস্টার্সে পড়াশোনা শেষ করেছে, অনেকের স্বামী বিদেশ গেছে, আর সে বিষয়ে সে তাদের সাথে খুব ভালো আড্ডা দিতে পারে, সে বিষয়ে না বললাম। চলে আসছি আমাদের আসিফ আকবর, যিনি বাংলা কলেজে থেকে এসেছিল এবং শুধু ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে আমাদের সাথে, একমাত্র খুবই ভালো ব্যক্তি, খুবই ভালো গান গায়। আমরা সেই বিষয়ে এবং আজকের ভাইবা সম্পর্কে কি হয়েছে সে বিষয়টা আপনার কাছে জানার আছে। আসলে আজকে যখন ভাইবার জন্য ভাইবা বোর্ডে যাচ্ছিলাম, তখন আমি খুবই নার্ভাস ছিলাম এবং মনে হচ্ছিল যে আসলে আমি কিছুই পারবো না, বা খুব বেশি স্নায়বিক দুর্বলতায় ভুগতেছিলাম। এই সময় সবাই বন্ধুবান্ধব যারা আমার পাশের, তারা সবাই আমাকে যখন সাহস দিল, আমি চলে গেলাম। এবং আমার একটা পূর্ব পরিকল্পনা ছিল যে আমি ভাইবা বোর্ডে গিয়ে যদি একটু নার্ভাসনেস বেশি কাজ করে, তাহলে আমি অন্যভাবে নিজেকে উপস্থাপন করব, এবং সেই অন্যভাবেই নিজেকে উপস্থাপন করেছিলাম ভাইবা বোর্ডে। তো মজার বিষয় হচ্ছে যে ভাইবা বোর্ডে যখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম এবং ঢাকা ইউনিভার্সিটির টিচার যখন আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, নাম বলার পরেই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন পরীক্ষা হয়েছে। তো আমি বলেছিলাম যে স্যার আমার কোনো পরীক্ষায় ভালো হয়নি। তো উনি আমাকে বলেছিলেন যে কোনো পরীক্ষায় ভালো হয়নি, তাহলে ভাইবা বোর্ডে কীভাবে তুমি ভাইবার এক্সাম দিব কীভাবে? তো আমি বলেছিলাম যে স্যার চেষ্টা করব আমি। তো এরপরে কারণ জিজ্ঞেস করা হয়েছিল আমাকে যে কেন ভালো হয়নি। স্যার যখন এই কথা জিজ্ঞেস করেছিল, সঙ্গে সঙ্গে আমি এটার উত্তর দিয়েছিলাম যে আসলে আমি পরীক্ষা শুরু হওয়ার আগে, মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার ঠিক 3 মাস আগে আমার রিলেশনশিপের, একটা লং টার্ম রিলেশনশিপের, 7 ইয়ার্সের রিলেশনশিপের ব্রেকডাউন ঘটে। দ্যাটস ওয়াই আমি ওই সময় খুবই ডিপ্রেসড অ্যান্ড অবসেসেড ছিলাম, যে কারণে পড়াশোনা ঠিক মতো করতে পারিনি। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে এইভাবে বিষয়টা হয়েছিল যে পাশের ম্যাডাম বদরুন্নেসার এক ম্যাডাম ছিলেন, উনি বলেছিলেন যে বিয়ে না করতেই ডিভোর্স। তো বিষয়টা আমার জন্য দুঃখজনক হলেও একটু হাস্যকর ছিল। তো ম্যাডামের কথার প্রেক্ষিতেই স্যার বললেন যে কতদিনের রিলেশনশিপ ছিল, আমি বললাম 7 বছরের রিলেশনশিপ ছিল এটা আমার। এবং তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রশ্ন তোমাকে কি করবো, আমি বলেছিলাম জি স্যার অবশ্যই করবেন। এবং আনন্দের বিষয় হচ্ছে এটা যে আমাকে প্রশ্ন যেসব জিজ্ঞেস করা হয়েছিল ভাইবা বোর্ডে, অত্যন্ত সফলতার সাথে আমি সব তারপরে আমি এখন আজকের এই মুহূর্ত থেকে যেটা পেলাম, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সের বাংলা বিভাগের যে ছাত্রদের কথা শুনলাম এবং আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আছে, আমরা সবাই তো ভাইবা শেষ করে সবাই নোট করবেন, আমরা ঢাকা ইউনিভার্সিটি ডিরেক্ট না, উই আর অ্যাফিলিয়েটেড কলেজ, আই মিন উই আর ফ্রম বাংলা কলেজ। আচ্ছা, সবাই তো জানেনই। আর তারপরে আমি একটা কথা বলছি যে যারা ভাইবাতে যাচ্ছেন অ্যাটলিস্ট খুবই দুর্বল চিত্তের, পড়াশোনা করেন নাই বা এরকম, সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে অবশ্যই আপনারা যে কাজটা করবেন, যদি স্যার ম্যাডাম কখনো জিজ্ঞাসা করে যে তোমার পরীক্ষা কেন ভালো হয়নি বা পরীক্ষা কেমন হয়েছে, সেক্ষেত্রে থেকে আপনারা একটা জিনিস মাথায় নেবেন, আসিফ আকবরের যদি জীবনে না ঘটে, ভাই যদি জীবনে আমি বলি না ঘটে, ওই সময় স্যার এবং ম্যাডামদের ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে। আর যদি করতে পারেন আসলে ভাইবা বোর্ডে আপনারা নাম্বার আসলে ইমোশনালি টিচারকে ঠিক আছে, ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে, টিচারকে ইমোশনালি ব্ল্যাকমেল করা সত্য ঘটনা। আচ্ছা, আমরা তো আসলে একটা শাহিনের পরিচয়টা কিন্তু এখনো দেওয়া হয়নি বন্ধুরা, কারণ এই শাহিনটা হচ্ছে সেই মানুষ যে লাভার বয় প্লাস ব্রেকডাউনের সবচেয়ে শীর্ষে থাকা ব্যক্তি, যে অন্যের প্রেমিকাকে ফুসলিয়ে নিজের দিকে নিয়ে আসে, যা অল্প দিনের মধ্যে প্রেমের দিক থেকে
প্রেমের দিক থেকে সে 100 100 পুরো হবে। করতে যাচ্ছে, আর সেই 100 পুরো করার জন্য ঠিক আছে আমাদের হেল্প চাচ্ছে, হেল্প করব, কিন্তু 100 পুরো হওয়ার পরে যদি সে আমাদের ট্রিট না দেয় তাহলে তার খবর আছে, ঠিক আছে? এটা আগে থেকেই বলে নিলাম আমি, কি বলো? আমাদের এই যুগের কলিযুগের কেষ্ট। আচ্ছা, যদিও তারা বলে থাকে, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কথা বলার বাচনভঙ্গি আসলে মোটেও ভালো না, চেহারাও ভালো না, আর এটা কতটুকু সত্য সেটা নির্ণয় করবেন আপনারা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আমি এস এম শাহিন আলম।